নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যা ঘোষ বাই রিমন স্যার। তো আজকে আমাদের মক টেস্ট নাম্বার 11 অ্যানালাইসিস ভিডিও। আমাদের এই মক টেস্টটা ছিল কলকাতা পুলিশের উপরে, এবং আমাদের মক টেস্টের লেভেল কেমন ছিল, কাট আপ কতটা কি যেতে পারে, প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করবো। এবং এর সঙ্গে বেশ কিছু কোশ্চেন্স এরকম আছে, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে বেশ কিছু কোশ্চেন্স এরকম আছে যেইগুলো তোমাদের আটকে ছিল, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের আটকেছে। তো সেই কোশ্চেনগুলো আমি আজকে সলভ করে দেখিয়ে দেবো। ইনফ্যাক্ট আমি তোমাদের এটাও বলবো যে এক্সাম হলে আমাদের এই কোশ্চেনগুলোর জন্য অ্যাপ্রোচ কেমন রাখা উচিত, সেই জিনিসটা আমি তোমাদের বলে দেবো। ওয়েল, অ্যানালাইসিস শুরু করার আগে কি কি ব্যাচ চলছে আমাদের, সেইগুলো আমি তোমাদের একটু বলে দিই। দেখো, আমাদের এখানে ম্যাথের জন্য যারা তোমরা বেসিক থেকে ম্যাথ পড়তে চাইছো, ম্যাথ স্পেশাল অফিসার ব্যাচ রয়েছে 2 বছরের ভ্যালিডিটির সাথে। আমরা এখানে ডব্লিউবি, কলকাতা পুলিশ, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসএসসি, জিডি, এমটিএস, রেলওয়ে, গ্রুপ ডি প্রত্যেকটা এক্সামকে টার্গেট করছি মাত্র 599 টাকাতে। পুরো একদম বেসিক লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত কিন্তু আমরা এখানে কন্টেন্ট দিয়ে থাকি। আর তোমরা যারা এই ব্যাচের কোয়ালিটি দেখতে চাইছো, অবশ্যই আমাদের এখানে ডেমো বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে, 4 থেকে 5টা ভিডিও আমি এখানে ডেমো হিসেবে দিয়ে রেখেছি। তো তোমরা এই ডেমো ভিডিওগুলো দেখে তোমাদের ব্যাচ যদি পছন্দ হয় তবে তোমরা ব্যাচে এনরোল করতে পারো। আর আমাদের এখানে অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স প্রত্যেকটা জিনিসই কমপ্লিট করা হবে। বাকি কি কি থাকছে না থাকছে একটু দেখে নিও। পরবর্তী আসছি আমাদের এখানে ডব্লিউবি এবং কলকাতা পুলিশের যে আমরা মক টেস্ট লঞ্চ করেছিলাম, 10টা কলকাতা পুলিশ এবং 10টা ডব্লিউবি, টোটাল 20টা মক টেস্ট। এই 20টা মক টেস্টেরই আজকে আমাদের 11তম মক টেস্টের আমরা আজকে অ্যানালাইসিস দিচ্ছি। এই মক টেস্টগুলোর মধ্যে আমরা একটা মক টেস্ট ফ্রি রেখেছিলাম ডেমো হিসেবে। তো তোমরা প্রত্যেকে এই ফ্রি মকটা অ্যাটেম্প্ট করো, তোমাদের ভালো লাগলে তবে তোমরা মকটা পারচেস করতে পারো। আর তোমরা এই মক টেস্ট এবং পেড কোর্সগুলো পেয়ে যাবে বিদ্যা কোর্স বাই রিমন স্যার অ্যাপ রয়েছে প্লে স্টোরে, সেই প্লে স্টোর থেকে তোমরা সেই অ্যাপটা ডাউনলোড করে তোমরা সেখানে পেয়ে যাবে। আর আমি ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে রাখছি। এরপরে আমাদের নতুন ম্যাথের জন্য সেকশনাল টেস্ট লঞ্চ হয়েছে ম্যাথামেটিক্সের। আমরা এখানে 35টা সেকশনাল টেস্ট দেবো, উইথ সলিউশন থাকবে। সলিউশন মানে টেস্ট সলিউশন এবং ইমেজ সলিউশনই থাকবে তোমাদের এখানে, কোনো ভিডিও সলিউশন থাকছে না, আমি আগে বলে দিচ্ছি। একদম পুরোপুরি নিউ প্যাটার্নকে লক্ষ্য করে এক্সামে আসার মতো কোশ্চেন দিয়ে আমরা এখানে কিন্তু এই মক টেস্টগুলো বানাচ্ছি। আর এই মক টেস্টটা তোমাদের মেইনলি কাজে লাগবে এই স্কোর বুস্টার হিসেবে কাজে লাগবে, তোমাদের নাম্বার বাড়াতে কাজে লাগবে। কারণ তুমি অনেক কোশ্চেন এরকম থাকে যেগুলো তুমি রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে পারো না। তো সেই রেগুলার প্র্যাকটিসে রাখার জন্য কোশ্চেনগুলো তুমি যেন ভুলে না যাও, তো সেই দিক থেকে আমাদের এটা রিভিশনের জন্য বিশালভাবে হেল্প করবে। তো সেই জন্য আরও আমাদের এই সেকশনাল মক টেস্টগুলো নিয়ে আসা। এটা ম্যাথের জন্য রয়েছে এবং এটা আমাদের রিজনিংয়ের জন্য রয়েছে এক্স্যাক্টলি সেম, মানে 35টা সেকশনাল টেস্ট তোমরা এখানে পাবে। মানে ম্যাথের 35টা আলাদা, রিজনিংয়ের 35টা আলাদা তোমরা সেট পাবে। এবার আমি আসছি অ্যানালাইসিস ভিডিওতে। তো অ্যানালাইসিস করতে গিয়ে আমি তোমাদের বলি আমাদের এখানে মক টেস্টের লেভেল কেমন ছিল। দেখো, আমাদের এখানে মক টেস্টের লেভেল যেটা বলবো পুরোপুরি এক্সাম লেভেল ছিল, এক্স্যাক্টলি এক্সাম লেভেল। এক্সামে যে হারে আমাদের কোশ্চেন হয়ে থাকবে একদম সেম সেম কোশ্চেন, মানে কোশ্চেনের লেভেল ওই রকম ছিল। মানে বেসিক্যালি তুমি এখানে বলতে পারো কোশ্চেনের লেভেল আমাদের এখানে এই মকটাতে পুরোপুরি ইজি রাখা হয়েছে। আর তুমি এখানে এই কোশ্চেনের লেভেলটা ভুল করে ইজি টু মডারেট বলো না, কারণ তোমরা ভালো মতোই জানো যে আমাদের মক টেস্ট এক্সামের ওরিয়েন্টেড তুমি যদি বলো তাহলে ইজি টু মডারেট তুমি বলতে পারো, বাট আমাদের মক টেস্টগুলো আমরা একটু ভালো লেভেলেই রাখি। যদি তোমাদের এক্সামে একটু বেটার কোশ্চেন হয়ে যায় তোমরা যেন প্যানিক না করে যাও, তো সেই দিক থেকে আমাদের লেভেল ওয়াইজ আমরা এটাকে ইজি লেভেল বলছি। এবার আমি যদি এখানে সাবজেক্ট ওয়াইজ বলি, আমাদের এখানে ম্যাথ ছিল, রিজনিং ছিল এবং আমাদের এখানে জিকে ছিল। তোমরা এখানে যদি জিকে লেভেল বলো, টোটালি আমাদের এখানে জিকে ইজি ছিল। রিজনিং যদি বলো, রিজনিং আমাদের পুরোপুরি টোটালি ইজি ছিল, বাট দুটো একটা কোশ্চেন আমরা দিয়েছিলাম যেটা একটু ভালো লেভেল বা একটু আমাদের এখানে লেন্দি হতে পারে। দুটো একটা কোশ্চেন ওরকম প্রত্যেক জায়গাতে থাকে, মক টেস্টকে মানে ব্যালেন্স বানানোর জন্য আমাকে ওরকমভাবে করতে হয়। এরপরে ম্যাথের লেভেল যদি বলো, এখানে আমাদের ম্যাথের লেভেলটা ছিল ইজি টু মডারেট। দেখো, ইজি টু মডারেট মানে ম্যাক্সিমাম কোশ্চেন ইজি ছিল, কিছু কিছু কোশ্চেন 5টা 6টা কোশ্চেন একটু ভালো লেভেলের ছিল অথবা একটু লেন্দি ছিল। মানে কারো যদি বেসিক ক্লিয়ার থাকে, কেউ যদি তোমরা এই জিনিসগুলো ভুলে না যাও, তবে তোমরা ওই মকগুলো ইজিলি মানে কোশ্চেনগুলো ইজিলি অ্যাটেম্প করে চলে আসবে। তো যে কারণে আমি তোমাদের বারবার করে বলছি যে কি প্রত্যেকটা জিনিসকে আমাদের মাথার মধ্যে রাখতে হবে, রিভিশনের মধ্যে রাখতে হবে। আর রিভিশনের মধ্যে রাখার জন্য সব থেকে বেস্ট উপায় হচ্ছে যে কি মক টেস্ট। তোমরা সেখানে এই ফুল মক টেস্ট অ্যাটেম্প যারা করছো তারা করো, এবং এর সঙ্গে ফুল মক টেস্ট তো তুমি সপ্তাহে একটা করে পাচ্ছ, বাট তোমরা রেগুলার যদি একদিন অন্তর অন্তর করে একটা মক টেস্ট মানে একটা ম্যাথ এবং একটা রিজনিং দিতে থাকো, তাহলে তোমাদের ম্যাথ এবং রিজনিং নিয়ে সমস্যা হবে না। তোমরা প্রত্যেকটা জিনিস কিন্তু মাথাতে নিয়ে চলতে পারবে। একই কোশ্চেন তোমাদের বারবার আসতে পারবে, মানে যেই কোশ্চেনগুলো তোমরা এক্সামে ভুলে যাও ওই কোশ্চেনগুলো আমি একটু বেশি দিই এখানে, যেন তোমাদের এই জিনিসগুলো মাথাতে থাকে। এক্সাম হলে আসল জায়গা কি আমাদের এক্সাম হলে পারফর্ম করা, তো এক্সাম হলে তুমি যেন তোমার বেস্ট পারফরমেন্সটা দিয়ে আসতে পারো, ওই জন্য আমরা এইভাবে মক টেস্টগুলো নিয়ে আসছি। ওয়েল, আমাদের ব্যাচের রিভিউ কেমন সেটা আমি তোমাদের দেখে দিই, এবং এর সঙ্গে এই আমাদের 11 নম্বর যে মক টেস্ট ছিল, এই মক টেস্টের যারা টপ স্কোরার রয়েছে তাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো, তোমাদের এখানে টপ করেছিল সুমন মণ্ডল। এর আগের মকে সুমন মণ্ডল জেনারেলি টপ 3 মধ্যে প্রত্যেকবারই থাকে, বাট এর আগের মকে সামহাও হয়তো মকটা খারাপ চলে গেছে, তো সেদিক থেকে এর আগের মকে টপ করতে পারেনি। বাট এবার এই মকে দেখো কতটা নাম্বার পেয়েছে, 89.75, মানে অলমোস্ট 90 নাম্বারের কাছাকাছি কিন্তু এ স্কোর করছে, এবং যেটা কিন্তু পসিবল এক্সামে এই স্কোরটা করা। অনেকে হয়তো ভাববে যে এটা এই সমস্ত স্কোর করা পসিবল না, ইনফ্যাক্ট এই নাম্বারটা স্কোর করছে 50 মিনিট টাইমে। তোমরা ভালো মতো জানো আমাদের মক টেস্টটা 50 মিনিট হয়। তো এবার আমি তোমাদের এখানে একটা তোমাদের বন্ধুর রিভিউ দিয়েছিল, শেয়ার করেছিল, আমি সেটা একটু বলে দিই। তোমাদের পেড ব্যাচের রিভিউ, এটা দেখে নাও কি বলেছে। এই রিভিউটা পড়লে তোমরা বুঝতে পারবে যে আমাদের ক্লাসগুলো বেশ দারুণ। সেটাই বলছে যে ম্যাথগুলো এ আগে পারতো না, সেই ম্যাথগুলো কিন্তু আমি একে শিখিয়ে দিয়েছি সেটা বলছে। এবং এর এখন খারাপ লাগছে যে আগে থেকে যদি আমাদের কোর্সটা
পেতো তাহলে অনেকটা বেশি হেল্প হয়ে যেত। তাহলে অবভিয়াসলি তোমাদের টাইমটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের কাছে। তোমরা ফার্স্ট কোর্স যেখান থেকে শুরু করছো সেই জায়গায় তোমরা যদি একদম বেস্ট কোর্স পেয়ে যাও তোমাদের লাইফের, তবে তোমাদের এক্সাম ক্র্যাক করার চান্সটা অনেক বেশি বেড়ে যায়। এরপর আরও লিখেছে যে দারুণ ক্লাস, এর আগে কোনো একটা ইনস্টিটিউটে এবার এ বলতে চাইছে যে ইনস্টিটিউট থেকে যে স্যারের কাছ থেকে পড়েছিল সেখানে সে যে জিনিসটা শেখায়নি বা শিখতে পারেনি, আমি তাকে সেই জিনিসটা শিখিয়ে দিয়েছি, এটাই বলছে। এই জন্য সে বেশি মানে থ্যাঙ্কফুল এটার জন্য। তো সেদিক থেকে অনেকগুলো ক্লাস বাকি আছে, তো সেইগুলো করলে এর নিজের ট্রাস্ট আছে যে সে এবার ম্যাথ পারবে। তো এইরকমভাবে তোমরা যারা ব্যাচে রয়েছে তোমাদের প্রত্যেককে বলবো আমাকে একটু সাপোর্ট করো, এইরকমভাবে তোমরা তোমাদের রিভিউগুলো দাও। ইনফ্যাক্ট তোমাদের বন্ধুদেরকে জানাও যে হ্যাঁ আমাদের পেড ক্লাসের কোয়ালিটিটা কেমন, আমাদের মক টেস্টের কোয়ালিটিটা কেমন। ওয়েল এবার আসছি আমি, চলো পিওর অ্যানালাইসিসে। দেখো অনেককে দেখলাম যে কি এই একটা কোশ্চেন তোমরা কিন্তু অনেকে করতে পারো নি, তাহলে দেখো এই ধরনের কোশ্চেন আমরা কি করে সলভ করবো। চলো আমি তোমাদের একটু কালারটা একটু অন্য নিয়ে নিচ্ছি, যেন একটু বেটার বুঝতে সুবিধা হবে। দেখো এই ধরনের কোশ্চেন আমি কি দেখতে পাচ্ছি, এই একটা ইকুয়েশন রয়েছে আমার কাছে, এখানে এই একটা ইকুয়েশন রয়েছে, তারপর আমাকে এখানে 2p প্লাস কিউ এর ভ্যালু চেয়েছে। তাহলে সিম্পলি আমি যখন দেখতে পাচ্ছি দুটো ইকুয়েশন, তাহলে আমি এখানে সিম্পল দুটো ইকুয়েশন লিখবো, পি কিউ মানে 2p প্লাস 3q ইকুয়ালস টু আমার এখান থেকে কি থাকছে 18। এখান থেকে আরেকটা ইকুয়েশন কি হচ্ছে যে 2p মাইনাস কিউ ইকুয়ালস টু হচ্ছে কত 2। এবার এখান থেকে যে কোনো একটার আমি দেখো দুটো ইকুয়েশন দেওয়া আছে আমার কাছে, এখানে কথা রয়েছে দুটো ভেরিয়েবল, একটা পি এবং একটা কিউ, যে কোনো একটা জিনিসকে আমি এখান থেকে গায়েব করে দেবো। এবং তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি দেখো 2p রয়েছে, তাহলে 2p যদি আমি এখানে পুরো ইকুয়েশনটাকে মাইনাস করি তাহলে এখানে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এইটা কি হবে, এটা আমার এখানে মাইনাস হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখান থেকে এই 2p মানে প্লাস 2p মাইনাস 2p কাটলো, এখান থেকে আমি যদি এটাকে যোগ করি তাহলে 4q পাচ্ছি, ইকুয়ালস টু আমার এখান থেকে কি থাকছে 16 থাকছে। তাহলে এবার আমি কিউ এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি, কিউ এর ভ্যালু আমি এখানে 4 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, কিউ এর ভ্যালু যদি আমি এখানে 4 পেয়ে থাকি তাহলে সেদিক থেকে আমি যে কোনো একটা ইকুয়েশনে আমি কিউ এর ভ্যালু পুট করবো, দিয়ে আমি এখানে পি এর মানে ভ্যালু বার করবো। তাহলে এখানে কি থাকছে 2p মাইনাস কিউ, কিউ এর ভ্যালু আমরা কত পেয়েছি, কিউ এর জায়গায় আমরা এখানে 4 লিখতে পারবো, কারণ আমরা এখানে 4 পেয়েছি। এটাই কষ্ট হচ্ছে কত 2, 4টাকে সমানের উপরে নিয়ে গেলে যোগ হবে, যোগ হয়ে গিয়ে আমার এখানে কি 6 চলে আসবে। 6 দিয়ে আমি যদি 2কে কাটি তাহলে আমার এখানে মানে 2 দিয়ে 6কে কাটলে কত থাকছে 3 থাকছে। তাহলে আমি এখানে পি এর ভ্যালু কত পাচ্ছি, পি এর ভ্যালু আমি এখানে 3 পাচ্ছি। তাহলে কিউ এর ভ্যালু আমি এখানে 4 পেয়েছি এবং পি এর ভ্যালু কিউ পেয়েছি। এবার এখানে আমি এটাকে পুট করবো, তাহলে সিম্পলি যদি আমি এখানে এটাকে পুট করি তাহলে পি এর ভ্যালু হচ্ছে কত 3, তাহলে 3 দুগুণী 6 প্লাস এখানে আমি কিউ এর ভ্যালু কত পেয়েছি 4 পেয়েছি, 4 যদি আমি এখানে যোগ করি তাহলে কত আসছে 10 চলে আসছে, 10 অ্যান্সার ইজিলি একদম। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমাদের করতে হবে। ঠিক আছে, এগুলো দেখে ঘাবড়ালে হবে না, সোজা কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো অনেককে দেখছি আমি এই কোশ্চেনটা করতে পারিনি, বাট একদম ইজিয়েস্ট কোশ্চেন ছিল একটা। দেখো কি বলেছে, একজন দোকানদার একটি বইয়ের মার্কেট মূল্য থেকে 20% ছাড় দিয়ে 15% অর্জন করে। আর যখনই আমাদের কাছে এই ধরনের কন্ডিশন থাকে তখন আমরা কি করি, আমরা এখানে কস্ট প্রাইস আপন আমি এখানে মার্ক প্রাইস আমি এখানে লিখতে পারি। এবার কস্ট প্রাইসে আমার এখানে ভ্যালু কি থাকে, কস্ট প্রাইস থাকে আমার কাছে এই 100 মাইনাস ডিসকাউন্ট, আর আমার কাছে মার্ক প্রাইসের ভ্যালু কি থাকে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। তাহলে এটা যদি আমি এখানে যোগ করি তাহলে 100 মাইনাস ডিসকাউন্ট কত পেয়েছি আমি 20, তাহলে 100 থেকে 20 যদি বাদ দিই তাহলে কত পড়ে থাকছে 80 পড়ে থাকছে। মার্ক প্রাইস হচ্ছে কত, পি এর ভ্যালু আমরা এখানে কত পেয়েছি, প্রফিট পার্সেন্টেজ 15 পেয়েছি। তাহলে যদি 15 পাই 100 আর 15 যোগ করলে 115 চলে আসছে। তাহলে আমাকে কি চেয়েছে যে খরচ মূল্য মানে কস্ট প্রাইস এবং মার্ক প্রাইসের মধ্যে অনুপাত কি হবে সেটা বার করতে বলেছে। তাহলে সিপি ইস টু আমার কাছে কি যাচ্ছে এমপি চাইছে। সিপি হচ্ছে কত পেয়েছি আমি এখানে 80 পেয়েছি, আচ্ছা এমপি কত পেয়েছি এখানে আমি 115 পেয়েছি। দুটোকে যদি আমি এখানে কেটে দিই, কাটাকুটি করলে কত আসছে 5 দিয়ে কাটছি, 5 16 80 ইস টু আমি যদি এটা 5 দিয়ে কাটি 5 দুগুণী 10, 3 5 15 মানে 16:23 আমার অ্যান্সার আসছে। 16:23 অ্যান্সার একদম এক্স্যাক্টলি ক্লিয়ার। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন ভুল কেন হচ্ছে তোমাদের। চলো পরবর্তী কোশ্চেনে আসি। দেখো কি বলেছে, সন্তোষ একটি এসি লেভেল দেওয়া মূল্যের উপর, মানে দেখো লেভেল দেওয়া মূল্যের উপর মানে আমাকে মার্ক প্রাইসের উপর বলেছে, মার্ক প্রাইসের উপর 20% ছাড়ে কিনেছে। যদি তিনি 25% ছাড়ে কিনতেন তাহলে আরও 500 টাকা সাশ্রয় করতে পারতেন। তাহলে এসিটি কত টাকায় কিনেছেন। তাহলে আমি এখানে ধরছি উনি এসিটা মানে মার্ক প্রাইস ছিল, আমি নিচে লিখছি এখানে। ঠিক আছে, এসির মার্ক প্রাইস আমার কাছে এখানে কত ছিল, আমি ধরলাম 100 টাকা ছিল, বাট এই কত টাকাতে ডিসকাউন্টে কিনেছে 20% ছাড়ে কিনেছে। তাহলে এসিটা কিনেছে কততে 80 টাকাতে, মানে 80%-এ কিনেছে। বাট কি বলেছে আমাকে 80% মানে 20% ছাড় না কিনে যদি 25% ছাড়ে কিনতো, তাহলে 25% ছাড়ে কিনতো মানে ও এখান থেকে আরও 25% ছাড়ে মানে 75% টাকাতে যদি কিনতো তাহলে ওর কত হলো 500 টাকা প্রফিট হতো। তাহলে আমরা এখানে যে গ্যাপ কত দেখতে পাচ্ছি 5%-এর গ্যাপ রয়েছে, আর এই 5%-এর ভ্যালুই বলেছে কত 500 টাকা। 5%-এর ভ্যালু হচ্ছে কত 500 টাকা। তাহলে আমাকে কি চেয়েছে কোশ্চেনে, যে তাহলে তিনি এসিটি কত টাকায় কিনেছেন। উনি তো এসি কিনেছিলেন এই টাকাতে 80%-এ, তাহলে 80%-এর ভ্যালু কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে কি 5%-এর ভ্যালু যদি 500 টাকা হয় তাহলে আমি এটা কত গুণ পাচ্ছি 100 টাইমস আমি এখানে পেয়ে যাচ্ছি। তাহলে 80 ইন্টু 100, তাহলে এই 100-এর পরে 80-র পরে আরও দুটো শূন্য, তাহলে 8,000 টাকা এসি কিনেছে। বাহ, ভালো সস্তা এসি কিনেছে তাহলে।
চলো পরবর্তী কোশ্চেনে আসি। দেখো কি বলেছে এখানে, দুটি সংখ্যার এইচসিএফ এবং এলসিএম এত এবং এত, যদি দুটি সংখ্যার অনুপাত এত হয় তবে তবে দুটি সংখ্যার ছোটটি এক্স, মানে আমাকে এখানে 2 এর ভ্যালু আমাকে কত বলেছে, এক্স বলেছে, ঠিক আছে, 2 এর ভ্যালু এক্স বলেছে, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, ঠিক আছে, আমাকে এটা বার করতে হবে। তাহলে আমি এবার এই কোশ্চেনটা কি করে বার করব? তাহলে দেখো, এই কোশ্চেন যখনই বার করতে বলেছি তখনই আমি তোমাদের বলেছিলাম কি এলসিএম ইনটু এইচসিএফ এটা ইকুয়াল টু কি হয়, সংখ্যা দুটি মানে নাম্বার 1 ইনটু নাম্বার 2 এর গুণফল এটাই হয়। তাহলে নাম্বার দুটোর প্রোডাক্ট, তাহলে আমার কাছে এলসিএম কত রয়েছে, 45 রয়েছে, এইচসিএফ কত রয়েছে, 270 রয়েছে। এবার একটা সংখ্যা যদি আমার কাছে 2p হয় তাহলে আর একটা সংখ্যা হচ্ছে কত, 3p, ঠিক আছে। এবার আমি যদি এখান থেকে 3 দিয়ে কাটি, 3 9 27 মানে 90, 2 দিয়ে যদি আমি 90 কে কাটি তাহলে কত থাকছে, 45 থাকছে। তাহলে আমি এখানে পি স্কোয়ার, এই একটা পি এই একটা পি, ঠিক আছে, পি স্কোয়ার এটা ইকুয়াল টু কত পাচ্ছি আমি, 45 ইন্টু 45। তার মানে আমি এখানে পি এর ভ্যালু কত পাবো, এখানে রুট হয়ে চলে যাবে, মানে পি এর ভ্যালু আমি এখানে 45 পাচ্ছি। দেখো পি এর ভ্যালু 45 পেয়েছি। ওকে, তাহলে আমি পি এর ভ্যালু যদি 45 পেয়ে থাকি তাহলে আমার এখানে কি চাইছে, এই 2x এর ভ্যালু চাই আমার, ঠিক আছে, 2x এর মানে এই ছোট সংখ্যাটা হচ্ছে কি এক্স। তাহলে আমার ছোট সংখ্যাটা কি আগে আমি সেটা বার করি। ছোট সংখ্যাটা হচ্ছে কি, মানে আমি ভ্যারিয়েবল কত পেয়েছি, আমি তো সংখ্যাগুলো ধরে নিয়েছিলাম যে একটা হচ্ছে কি 2p এবং আর একটা হচ্ছে কি 3p ধরে নিয়েছিলাম, তো এরকমভাবে পি এর ভ্যালু আমি এখানে কত পেয়েছি, 45 পেয়ে গেছি, ঠিক আছে, পি এর ভ্যালু 45। ওকে, আমি একটু ভালো করে লিখছি এই জায়গাটা, 2 ইন্টু 45, ঠিক আছে। তাহলে আমি পি এর ভ্যালু যদি 45 পেয়ে থাকি তাহলে সংখ্যাটা কত, রিয়াল সংখ্যাটা কত, রিয়াল সংখ্যাটা হচ্ছে কত, 45 দুগুণী 90 হচ্ছে আমার কাছে রিয়াল সংখ্যাটা, ঠিক আছে। এবার রিয়াল সংখ্যাটাকে আমাকে কি বলেছে, এখানে এক্স দিয়ে ডিনোট করেছে, রিয়াল সংখ্যাটাকে এক্স দিয়ে ডিনোট করেছে। আমাকে কি বলা হয়েছে, যদি ছোট সংখ্যাটি এক্স হয়, মানে ছোট সংখ্যাটি মানে এই 2, এই 2 এর ভ্যালু হচ্ছে কত, এক্স বলেছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, তাহলে এক্স ইকুয়াল টু যদি আমার এখানে 90 হয় তাহলে আমি যদি এখানে এক্স স্কোয়ার বার করি তাহলে কত হচ্ছে, 90 এর স্কোয়ার, 90 স্কোয়ার মানে হচ্ছে কত, 9 9 81, তারপরে আরো 9 9 81, তারপরে আরো দুটো শূন্য, এটাই অ্যান্সার, ঠিক আছে, অপশন 4। এবার দেখো তোমরা হয়তো অনেকে এই জায়গাটাতে ঘাবড়ে গেছিলো, এই লাস্টের জায়গাটাতে তোমাদের হয়তো অনেকের এই জিনিসটা ক্লিয়ার রয়েছে, তোমরা এখান থেকে এতটা অবধি তোমরা জানো, বাট তোমরা হয়তো লাস্টের লাইনে এই জায়গাতে এসে ঘাবড়ে গেছো। ইনফ্যাক্ট তুমি যদি ভুল করে যে অ্যান্সারটা করতে পারতে, এটাও কিন্তু অপশনে দেওয়া রয়েছে, তুমি এখানে ভুল কি করতে পারতো, তুমি জেনারেলি এখানে কি করে থাকো যে এই 45 ইন্টু 270 এটা ইকুয়াস টু, তুমি এখানে কি ধরো যে 2x ইন্টু 3x, এইভাবেই তো আমরা জেনারেলি ধরি। তাহলে এখান থেকে তুমি যদি এটাকে কাটো তাহলে কত থাকছে, 90, আমি যদি 2 দিয়ে এটাকে কাটি তাহলে কত থাকছে, 45। তাহলে আমি এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াস টু 45 ইস টু 45, মানে আমি এক্স ইকুয়াস টু কত পাচ্ছি, 45 পাচ্ছি। এবার যেহেতু আমাকে এখানে এক্স স্কোয়ার জিজ্ঞাসা করা হয়েছে, তখন তুমি 45 এর স্কোয়ার করলে কত হচ্ছে, 5 পাচ্ছে 25, আর এদিকে 4 পাচ্ছে 20, তুমি এখানে অ্যান্সার কিন্তু করে চলে আসতে পারতে, তোমার এটা অ্যান্সার আসতো, ঠিক আছে। তুমি ভুল করলে এই জায়গাটায় ভুল করতে পারতে। ইনফ্যাক্ট অনেক স্টুডেন্ট এই জায়গাটাতেই ভুল করেছে অনেকে, কিন্তু আমার এখানে অঙ্কটা এইভাবে বলেনি, আমাকে বলেছে ছোট সংখ্যাটা এক্স, আমাকে ভ্যারিয়েবলটা এক্স আমি ধরে নিয়েছি এখানে, ওই জন্য আমাকে ভ্যারিয়েবল এক্স ধরলে হবে না, আমাকে ছোট সংখ্যা পুরো সংখ্যাটার ভ্যালু আমাকে এক্স বলেছে, ঠিক আছে। আমাকে এই জিনিসটা এখানে খেয়াল রাখতে হতো, এই জায়গাটা আমাকে বুঝতে হতো। ওকে, তো এইরকম ভাবে আমি যখন তোমাদের অঙ্ক শেখাই, তো এইরকম ভাবে আমি তোমাকে ধরিয়ে দিই যে হ্যাঁ তুমি কোন জায়গায় ভুল করতে পারো। আমি তোমাকে যদি এখন এই যে মক টেস্ট আমরা এখানে সলভ করছি, আমি যদি এখানে তোমাকে না ধরিয়ে দিই এই জায়গাটা, তাহলে তুমি এক্সাম হলে গিয়ে ভুল করে আসবে। ইনফ্যাক্ট সবসময় এভাবে পসিবল হয়ে ওঠে না ধরানোটা, বাট যতটা আমরা দেখো পেড কোর্সে আমি কিন্তু পুরোপুরি আমি এই জিনিসটাকে পসিবল করি যে আমি কোন কোন জায়গায় তোমাকে ধরাতে পারবো, বাট মক টেস্টের আমি সলিউশন করাতে গিয়ে বা অ্যানালাইসিস করাতে গিয়ে আমি এই জিনিসটা ভালো মতো করে পুরোপুরি ক্লিয়ার করে বলতে পারবো না, কারণ আমাকে এখানে অ্যানালাইসিসের জন্য খুব অল্প সময় থাকে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন আসে, দেখো কি বলেছে, বি 20 দিনে একটি কাজের 50% সম্পূর্ণ করে, এরপরে সি আর বি একসাথে যোগ দেয় এবং তারা একসাথে বাকি কাজ 4 দিনে সম্পূর্ণ করে, তাহলে সি একা পুরো কাজটি কত দিনে করতে পারবে সেটা বার করতে বলেছে। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, বি মানে 50% কাজ কত দিনে করছে, 20 দিনে, তাহলে 50% কাজ করে, এটা হয়ে গেছে। এরপর বলেছে এরপর বি আর সি একসাথে যোগদান করেছে, তাহলে 50% কাজ বি 20 দিনে করতে পারছে, তাহলে বাকি কতটা কাজ পড়ে রয়েছে, 50% কাজ রয়েছে। আর এই কাজটা কি করেছে, বি আর সি একসাথে করছে, বি প্লাস সি একসাথে করছে, তাহলে কি আমি এখান থেকে কি বুঝতে পারছি, 50% কাজ বি 20 দিনে করছে, আর বি প্লাস সি দুজন মিলে 50% কাজ কত দিনে করছে, 4 দিনে করছে, আমাকে এটা বলে দেওয়া রয়েছে। ওকে, তাহলে আমি এদের এলসিএম নিতে পারছি, এদের এলসিএম যদি নিই, আমি এলসিএম কেন নিচ্ছি, ক্যাপাসিটি বার করবো এখানে, বেসিক্যালি ক্যাপাসিটি বার করবো। আমি দেখো এদের যদি আমি এলসিএম নিই তাহলে টোটাল ওয়ার্ক যদি এখানে হয়, কিন্তু আমি এখানে টোটাল ওয়ার্ক পাবো না, আমি এখানে 50% নিয়ে কাজ করছি, তো তাহলে আমি এখানে 50% পাবো। তাহলে আমি এখানে টোটাল ওয়ার্ক যদি পাই, মানে 50% কাজ যদি পাই, তাহলে কত আসছে, এলসিএম 20 আসছে। তাহলে এদের ক্যাপাসিটি আসছে কত, বি এর ক্যাপাসিটি আমার কত আসছে 1, আর বি প্লাস সি এর ক্যাপাসিটি কত আসছে, 4 পাচ্ছে 20, মানে 5 পাচ্ছে আমি, ঠিক আছে। তাহলে বি এর ক্যাপাসিটি যদি আমার এখানে 1 হয়, তাহলে সি এর ক্যাপাসিটি হচ্ছে কত, 4 হবে, তবে তো দুটো মিলে 5 হচ্ছে আমার এখানে। ওকে, তাহলে আমাকে এবার কি বলছে, সি একা পুরো কাজটি দেখো 50% কাজ আমরা এখানে 20 পেয়েছি, কারণ আমি এখানে 50% নিয়ে কাজ করছিলাম, তো 50% কাজ 20 পেয়েছি, তাহলে টোটাল কাজ কত হবে, টোটাল কাজ হচ্ছে কত, 40, 100% কাজ ডবল হয়ে যাবে এক্স্যাক্টলি। তাহলে সি যদি একা করে, সি এর ভ্যালু হচ্ছে কত, 4,
তাহলে 4 যদি এ একা করে তাহলে কত দিয়ে কাটবে এটা, 4 10 40, তাহলে কি 10 দিনে এ সম্পূর্ণ করতে পারবে। এবার এক্সাম হলে আমি যখন অঙ্ককে একটু টুইস্ট করে দিচ্ছি, দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই অঙ্কগুলো করতে পারছে না, মানে জাস্ট লিটারালি ছেড়ে চলে আসছে, আইদার ভুল করছে না হয় ছেড়ে চলে আসছে এই অঙ্কগুলো। তো এইরকমভাবে এক্সাম হলেও আমাদেরকে এই অঙ্কগুলো করার জন্য তোমাকে আমি এখন থেকে প্রস্তুত করছি আমাদের এই মক টেস্টের মাধ্যমে। চলো পরবর্তী কোশ্চেন আসি, দেখো কি বলেছে। এই একটা কোশ্চেন অনেকে হয়তো পারবে না, ফালতু ফর্মুলার মধ্যে ফেসে যাবে, বাট দরকার নেই আমাদের এখানে ফর্মুলা করার। একটি ঘড়ি একটার সময় একবার, দুটোর সময় দুবার এবং তিনটের সময় তিনবার, মানে একটার সময় একবার বাজলো, দুটোর সময় দুবার বাজলো এবং তিনটের সময় তিনবার। তাহলে তুমি এখন দেখো 3 ঘন্টাতে কতবার বাজেছে, এখানে 3 আর 2 5 আর 1 6, 3 ঘন্টাতে সে সবার বেজেছে। আমাকে কি বলেছে, একদিনে মোট কতবার বাজবে, তাহলে একদিনে কতগুলো ঘন্টা হয়, 24 ঘন্টা হয়ে থাকে। তাহলে আমাদের এখানে 24 ঘন্টা হয় ঠিকই, বাট আমাদের ঘন্টাগুলো কিভাবে হয়, আমাদের ঘড়িতে জেনারেলি 12 ঘন্টা করে দেওয়া থাকে, তাহলে 12 ঘন্টা করে বাজবে। তাহলে কি আমাদের এই ঘন্টাটা কতবার করে যেতে পারবে, আমাদের এই ঘন্টাটা 3 এরপরে 4, মানে 4 ঘন্টাতে 4বার বাজবে, এরকমভাবে যেতে যেতে 12 ঘন্টাতে ঘড়িটা 12 বার বাজবে। তাহলে এবার আমাকে কি এই 1 থেকে 12 অবধি আমার যোগফল চাই। এবার 1 থেকে 12 অবধি যোগফল গেলে আমরা জেনারেলি অ্যারিথমেটিক প্রোগ্রেশন মাথায় রাখতে পারি না, ভুলে যাই, খুব বেশি রিভিশন করি না। তাহলে সেদিক থেকে আমি তোমাদের অ্যাভারেজের একটা রুল বলেছিলাম, কি আমাদের এই ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার এই দুটোকে যোগ করে 2 দিয়ে আমি জাস্ট ক্যালকুলেশন করছি, দেখো তাহলে এদের সাম কত হচ্ছে, ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বারকে যদি আমি যোগ করি তাহলে কত থাকছে 13, 13 ডিভাইডেড বাই 2। এবার আমি যদি এখানে কি পেলাম, অ্যাভারেজ পেয়ে যাচ্ছি এখান থেকে, ঠিক আছে, এখান থেকে আমি অ্যাভারেজ পাচ্ছি। এবার অ্যাভারেজ যদি আমি এখান থেকে পাই, আমার অ্যাভারেজ দরকার নেই, আমার লাগবে সাম, কতগুলো নাম্বার রয়েছে, 12টা নাম্বার রয়েছে, তাহলে এটা ইন্টু 12, তাহলে আমি 12টা ঘন্টা কতবার বাজবে, আমি যদি এখান থেকে কাটি তাহলে 6 দিয়ে আমি কাটছি, 6 তেরো হচ্ছে কত 78 বার বাজবে। 12 ঘন্টা হতে 78 লাগবে, তাহলে কি দিনে বলেছে দিনে 24 ঘন্টা হয়, মানে একবার 12 ঘন্টার কাজ আমরা পেয়ে গেছি, তাহলে আরও একবার 12 ঘন্টার কাজ লাগবে, মানে আমি এই 78 ইন্টু যদি 2 করে দিই তাহলে আমি পরবর্তী 12 ঘন্টা পেয়ে যাচ্ছি। তাহলে কি এখানে কত হচ্ছে, 8 দুগুণে 16, 7 দুগুণে 14, টাকে 15, তাহলে 156 বার কিন্তু বাজবে, তাহলে 156 এটাই অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনে আসি, দেখো কি বলেছে। একটি 40 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে কত, 3:2। আর কি বলেছে, 20 লিটার মিশ্রণ বের করে তা বিশুদ্ধ দুধ দিয়ে পরিপূর্ণ করা হয়, এই প্রক্রিয়া আরও একবার পুনরাবৃত্তি করা হয়, শেষে ফলস্বরূপ মানে মিশ্রণের মধ্যে দুধ এবং জলের অনুপাত কতটা থাকবে সেটা বার করতে বলেছে। এবং এই ধরনের অঙ্ক, মানে রিপ্লেসমেন্টের অঙ্ক তোমরা বারবার ভুলে যাও। ইনফ্যাক্ট আমি এই জিনিসটা দেখো প্রত্যেকবার 2-3টে মক অন্তর অন্তর কিন্তু আমি এই ধরনের কোশ্চেন রাখি, কারণ আমি জানি যে এই কোশ্চেনগুলোতে একটা স্টুডেন্ট ফাঁসে, এই কোশ্চেনগুলো কিন্তু তারা বারবার করে ভুলে যায়। তাহলে এই কোশ্চেন আমরা কি করে সলভ করবো, দেখো আমাদের এখানে কি রয়েছে 3:2, আমার কাছে এখানে কি রয়েছে, মিল্ক ইস টু ওয়াটার রয়েছে। আমার এখানে কি পরিবর্তন করছে আমার দুধ দিয়ে, ঠিক আছে। তাহলে দুধ দিয়ে পরিবর্তন যখন করছে তাহলে আমি দুধ নিয়ে কাজ করবো না, কনস্ট্যান্ট কি মিল্ক, মানে ওয়াটারটা কনস্ট্যান্ট রয়েছে, তাহলে আমি ওয়াটার নিয়ে কাজ করবো। তাহলে টোটাল পার্ট হচ্ছে কত, 3 আর 2 5 পার্ট, এর মধ্যে কি 2 পার্ট নিয়ে আমার কাজ হচ্ছে। তাহলে এখান থেকে আমি কতটা লিটার নিয়েছি, 20 লিটার, তাহলে আমার কাছে ছিল কত 40, তাহলে 20 লিটার আমার কাছে এখানে রিপ্লেসমেন্ট হচ্ছে। তাহলে এখান থেকে যদি আমি কাটি তাহলে আমার কি 1/2 পার্ট রিপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে এখান থেকে কত পড়ে থাকছে, এখান থেকে সেই 1/2 পার্টই পড়ে থাকছে রিপ্লেসমেন্ট ফ্যাক্টর হিসাবে। ওকে, দুটোই সেম থাকছে আমাদের এখানে, তাহলে এখানে কত থাকবে 1/2। এবার এই প্রসেসটা আরও একবার করা হয়েছে, মানে দুবার পুনরাবৃত্তি করেছে, তাহলে আমি এখানে কি পাচ্ছি 1/2 পাচ্ছি। এটা মুছে দিলাম, এইগুলো তোমার আশা করি যেন মাথায় থাকে, যারা আমার কাছে ক্লাস করছো তাদের তো ডেফিনেটলি মাথায় থাকা উচিত। তাহলে এবার দেখো এই 2 দিয়ে আমি এই 2 কাটছি, তাহলে আমি এখানে কত পাচ্ছি 1/10 পাচ্ছি। তাহলে আমার কাছে কি পড়ে রয়েছে এখন, ওয়াটার পড়ে রয়েছে 1 পার্ট। টোটাল পার্ট কত ছিল, টোটাল পার্ট ছিল আমার কাছে 10, টোটাল পার্ট আমার কাছে কত ছিল 10 ছিল টোটাল। তাহলে আমার কাছে এখানে মিল্ক কতটা পড়ে থাকলো, আমার কাছে এখানে মিল্ক পড়ে থাকছে, টোটাল পার্ট যদি 10 থাকে তার মধ্যে 1 পার্ট যদি ওয়াটার থাকে তাহলে সেটা আমি মাইনাস করে দিলে আমি টোটাল 9 পার্ট কি পাচ্ছি, মিল্ক পাচ্ছি। আমাকে কি চেয়েছে, অনুপাত চেয়েছে, মানে মিল্ক ইস টু ওয়াটার, তাহলে আমার এখানে অ্যান্সার কত আসছে 9:1 আসছে। চলো পরবর্তী কোশ্চেন আসি, দেখো কি বলেছে। পিঙ্কু এবং আকাশ 28 মিটার ব্যাসের একটি বৃত্তাকার ট্রাক দিয়ে দৌড়চ্ছে। আচ্ছা দেখো এই ধরনের যে কোশ্চেন থাকে এটা আমাদের এখানে কি করছে, মেনসুরেশন, মানে যেখান থেকে আমরা পরিমাপ যেই কাজগুলো নিয়ে করে থাকি, এরিয়া বার করে থাকি, পরিমাপ করে থাকি, ঠিক আছে, সেই মেনসুরেশন এটার সঙ্গে আমাকে এখানে কি লিখেছে, মানে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স আমার কাছে কিন্তু এটাকে মিক্স করে দিয়েছে, মানে রেশের অঙ্ক আমাকে এখানে একসাথে দিয়ে দিয়েছে। তাহলে এই ধরনের কোশ্চেন যখন করবো তখন আমাদের এই কোশ্চেনগুলো কি হয়, একটু হাই লেভেলের কোশ্চেন হয়, ঠিক আছে। হাই লেভেলে মানে দেখো যার কনসেপ্ট ক্লিয়ার সে ইজিলি করে আসতে পারবে, আর যার কনসেপ্ট ক্লিয়ার নেই, মানে আমি এখানে লিটারালি দুটো অঙ্ক মেশাচ্ছি, কম করে হলে আমি এখানে দুটো অঙ্ক মেশাচ্ছি। তাহলে দেখো এই কোশ্চেনটা কি করে করবো, পিঙ্কু এবং আকাশ 28 মিটার ব্যাসের একটি বৃত্তাকার ট্র্যাকে দৌড়াচ্ছে, তাহলে কি 28 মিটার ট্র্যাকে দৌড়াচ্ছে। এবার পিঙ্কুর গতিবেগ হচ্ছে কত, এত মানে মিটার পার সেকেন্ড, এবং আকাশের গতিবেগ হচ্ছে এত মিটার পার সেকেন্ড। তারা এক স্থান থেকে একই সময়ে এবং একই দিকে দৌড় শুরু করে, তারা প্রথমবারের মতো মানে আবার কবে একসাথে মিট করবে, মানে কবে মানে কখন আবার একসাথে মিট করবে সেটা হবে, কবে হবে না তো কখন হবে, ঠিক আছে। একটু এগুলো চলে দেখো এবার কি আছে কোশ্চেন, আমি কি করে সলভ করবো। আমার কাছে এখানে কি দিচ্ছে, এই একটা সার্কুলার ট্র্যাক রয়েছে, এর মধ্যে সার্কুলার ট্র্যাকের আমাকে কি দিয়েছে, ব্যাস দিয়েছে, ঠিক আছে। আমাকে সার্কুলার ট্র্যাকের মধ্যে এই ব্যাস দিয়েছে, ব্যাস কত দিয়েছে, ব্যাস আমাকে দিয়ে দিয়েছে এখানে 28। বাট আমাকে ব্যাস নিয়ে কাজ হবে না, আমি যদি এখানে এর পুরো পরিধি ভার করতে চাই তাহলে আমাকে এখানে কি লাগবে, এর রেডিয়াস লাগবে। যদি আমার এখানে ব্যাস যদি 28 হয় তাহলে আমি এখানে রেডিয়াস কত পাচ্ছি, রেডিয়াস আমি এখান থেকে 7 পাচ্ছি। আর রেডিয়াস যদি 7 হয় তাহলে সেদিক থেকে আমাদের এখানে এই সার্কিউমফারেন্স
ঠিক আছে, সার্কিমফেয়ারেন্স আর এর সঙ্গে আমাদের এর এরিয়া, বৃত্তের এরিয়া। এবার দেখো, অনেকে এর আগের দিন আমি একটা জিনিস খেয়াল করছিলাম যে সার্কেলের সার্কিমফেয়ারেন্স হয়, মানে সার্কিমফেয়ারেন্স হয়, পেরিমিটার হয় না, এই ধরনের যে সমস্ত জিনিসগুলো, দেখো ওগুলো দিয়ে তোমার আলটিমেটলি এক্সাম ক্র্যাক হবে না। ঠিক আছে, কাকে কি বলে নামটা তুমি যদি একটু চলো উল্টো পাল্টা করে বলে দাও, সার্কিমফেয়ারেন্সের জায়গায় তুমি যদি পেরিমিটারও বলে দাও, তাতে বিশাল কিছু এসে যায় না। ওকে, তো ওই সমস্ত জিনিসগুলোকে নিয়ে কেউ মাথা ঘামাবে না। আলটিমেটলি অঙ্কটা সলভ কীভাবে করতে হচ্ছে, কীভাবে অঙ্ক করলে তুমি বেটার ওয়েতে শিখতে পারবে, বেটার ওয়েতে এক্সাম হলে পারফর্ম করতে পারবে, সেই জায়গাতে ধ্যান দাও। কারণ এই কেউ যদি বাই চান্স কোনো জায়গায় হয়তো একটু ভুল বলে দিল, তো সেটা নিয়ে অত মাথা ঘামাতে যেন, সে তো বাকি কাজগুলো, বাকি তো আমি 99% জিনিসগুলো ঠিকঠাক করে বলেছি। তোমার এই 1% দিকে তোমার যখন চোখ জানছে, মানে যাচ্ছে, একটা ভুলের দিকে তোমার যখন চোখ যাচ্ছে, তার মানে তোমাকে এটা জানতে হবে তুমি পুরোপুরি নেগেটিভ পার্সেন্ট। আর এই নেগেটিভ পার্সেন্ট সবসময় কি লোকের ভুল খুঁজতে থাকে, নিজের ভুল না দিয়ে লোকের ভুল খুঁজতে থাকে। এবং তোমাকে এক্সাম ক্র্যাক করতে হলে তোমাকে নিজের ভুলটা ধরতে হবে যে না, আমি কোন জায়গায় ভুল করছি। বল তুমি চলো ঠিক আছে, আমাকে বললে ওই জায়গাটায়, আমি এটাকে অ্যাজ আ পজিটিভ হিসাবে নিলাম, চলো ঠিক আছে যে আমাকে এইভাবে বলেছে। বাট আমি দেখলাম যে কি সেখানে আমি যদি রিপ্লাই করে থাকি, তারপর আবার উল্টো পাল্টাই রিপ্লাই পরবর্তীতে আসছে, মানে হাহারি একদের রিপ্লাই আসছে, এগুলো এই ধরনের জিনিসগুলো কাউকে তুমি অসম্মান করছো। আর হতে পারে কেউ এইভাবে পড়া দেখে কারোর মাথাতে খেয়াল থাকে না সবসময়, দুটো একটা জিনিস এদিক ওদিক হয়ে যায়, আমাদের হয়তো মুখ থেকে আমরা অন্য কিছু মানে বেরিয়ে যায়, আমরা হয়তো মাথাতে একরকম জিনিস চলে, বাট মুখে হয়তো অন্য কিছু আমরা মানে বেরিয়ে যায় আমাদের, কারণ আমাদের ধ্যানটা হয়তো বোঝানোর দিকে বা শেখানোর দিকে থেকে থাকে। এক্স্যাক্টলি হয়তো আমি কি ওয়ার্ড বলছি সেটার দিকে হয়তো সবসময় ধ্যান থাকে না। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে তোমরা যারা মাথা ঘামাবে, আলটিমেটলি তাদের জীবন থেকে চাকরি বেরিয়ে গেছে, আমি তোমাকে এখনই লিখে দিচ্ছি এই জিনিসটা। তো এই জিনিসটা যতদিন না পর্যন্ত তোমরা নিজেদের মধ্যে চেঞ্জ করতে পারছো, ততদিন পর্যন্ত ইমপ্রুভমেন্ট হবে না। নিজের এই ভুল কোথায় হচ্ছে তুমি সেখানে মাথা ঘামাও, লোকের ভুল দেখতে না গিয়ে। ছাড়ো এই সমস্ত কথা, এবার বাকি আমি অঙ্কটাতে আসি, দেখো কি বলেছে। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে জানি আমার যদি রেডিয়াস 7 হয়, তাহলে আমার এখানে সার্কিমফেরেন্স কত হয়। আমি যদি এই জায়গাটাকে একটু ঠিকঠাক করে লিখি, আমি এই জায়গাটাকে একটু মুছছি, ঠিক আছে, একটু ঠিকঠাক করে লিখছি। যদি আমার এখানে রেডিয়াস থাকছে, টু আমার এখানে সার্কিমফেরেন্স বা পেরিমিটার যেটা বলবে তোমরা, সার্কিমফেরেন্স মানে বৃত্তের ক্ষেত্রে সার্কিমফেরেন্স হয়ে থাকে, এর সঙ্গে আমাদের কি আছে বৃত্তের এরিয়া। যদি আমার কাছে রেডিয়াস 7 থাকে, তাহলে সার্কিমফেরেন্স কত হয় 44 হয়, এবং এরিয়া কত হয় 154 হয়। তাহলে আমার এখানে সার্কিমফেরেন্স কত বলেছে, সরি আমি এখানে রেডিয়াস 7 লিখেছি, আবার দেখেছো ভুল করেছি। আমাকে এখানে ব্যাস 28 বলেছিল, তাহলে আমি এখানে রেডিয়াস কত পাবো, মানে ব্যাসের হাফ, মানে আমি এখানে কত পাবো 14 পাবো রেডিয়াস। ঠিক আছে, আমি যদি রেডিয়াস 14 পাবো এই জায়গাটাতে, ওকে, আমার এখানে রেডিয়াস কত রয়েছে 14 রয়েছে। আমি আবার বলছি, আবার ক্লিয়ারিফাই করলাম নিজেকে, রেডিয়াস আমার এখানে 14 রয়েছে। তাহলে দেখো রেডিয়াস আমি এখানে 7 পাচ্ছি, তাহলে রেডিয়াস যদি আমার এখানে 14 হয়, মানে কত হয়েছে, ডবল হয়েছে, ইন্টু 2 হয়েছে। তাহলে আমার এখানে সার্কিমফেরেন্সটা কি হয়ে যাবে, এটা আমার কাছে ইন্টু 2 হয়ে যাবে। তাহলে সার্কিমফেরেন্স আমার কাছে এখানে কত হবে, মানে 88 মিটার হবে। তাহলে আমি এখানে লেন্থ পাচ্ছি কত, ট্র্যাকের লেন্থ আমি এখানে 88 মিটার পেয়ে যাচ্ছি। আমি এই জন্য এটা বার করলাম। এবার দেখো এখান থেকে আমাকে কি বলেছে, দুজনেই এই একটা সার্কুলার ট্র্যাক রয়েছে। ওকে, এবার এই সার্কুলার ট্র্যাকের আমার কাছে দূরত্ব হচ্ছে কত, মানে লেন্থ হচ্ছে কত, পুরোটা লেন্থ হচ্ছে কত 88 মিটারের ট্র্যাক আমার কাছে, এটা একটা পুরোটা। আর এখানে হচ্ছে কি এই 48 মিটার দিয়ে দৌড়চ্ছে এক বন্ধু, এবং আরও এক বন্ধু কত দিয়ে দৌড়চ্ছে, 40 মিটার দূরত্ব দিয়ে দৌড়চ্ছে। ঠিক আছে, তাহলে যখন এরা একই দিকে দৌড়চ্ছে, তাহলে ডেফিনেটলি আমি এখানে এদের রিলেটিভ স্পিড কী পাবো, আমি এদের রিলেটিভ স্পিড 48 - 40, মানে আমি এদের রিলেটিভ স্পিড 8 পেয়ে যাবো। তাহলে 8 মিটার, মানে এদের রিলেটিভ স্পিডটা এই 8 মিটার পার সেকেন্ড দিয়ে যখন যায়, তাহলে আমার এখানে 88 মিটার কভার করতে হলে টাইম কতক্ষণ লাগবে, আমি যদি এটাকে কাটাকুটি করি, তাহলে আমি কি পাচ্ছি 11 সেকেন্ড আমার এখানে টাইম লাগছে। ঠিক আছে, আমার এখানে 11 সেকেন্ড আমার এখানে টাইম লাগছে, তাহলে 11 সেকেন্ড অ্যান্সার। ক্লিয়ার হলো? দেখো অঙ্কটা আমি পুরোটা বুঝিয়ে বললাম। এবার যখন আমি দেখো এখনো অবধি আমরা এই মানে মেনসুরেশন, মানে বিশেষ করে অ্যাডভান্স ম্যাথে আমরা এখনো ঢুকিনি। ঠিক আছে, অ্যাডভান্স ম্যাথে ঢুকিনি, আমরা অ্যাডভান্স ম্যাথে ঢুকবো, তখন আমরা এই জিনিসগুলো ভালো করে বুঝবো। ইনফ্যাক্ট আমরা এখনো টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সও ঢুকিনি, আমাদের এটা শেষের দিকের চ্যাপ্টার একদম। তো আমরা এরপরে মানে প্রফিট অ্যান্ড লস করে নিয়ে তারপরে আমরা কি টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সে ঢুকবো। তো সেদিক থেকে তোমাদের পুরো জিনিসগুলো কিন্তু এক এক করে একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই তোমাদের। তো এই ছিল আজকের আমাদের পুরো ক্লাস, কমপ্লিট ক্লাস। ইনফ্যাক্ট যারা নতুন যে সমস্ত স্টুডেন্টগুলো রয়েছে, যারা হয়তো অনেকে বুঝতে পারো না অঙ্কগুলো, তাদেরকে আমি চেষ্টা করলাম যে আমি অ্যানালাইসিস ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের যেন এই অঙ্কগুলো পুরোপুরি বুঝিয়ে দিতে পারি। এরপরে তোমাদের যদি এরকম অঙ্ক এসে থাকে, তোমরা যেন করতে পারো। এবং তোমরা যারা মক টেস্ট দিতে চাইছো আমাদের এই প্ল্যাটফর্মে, ডেফিনেটলি তোমরা এই মক টেস্টের জন্য এনরোল করে নিতে পারো। এখন তোমরা যদি রিভিশনের মধ্যে না রাখতে পারো, নিজেকে মক টেস্টের মধ্যে না রাখতে পারো, তাহলে এক্সাম আস্তে আস্তে তোমরা কিন্তু যা পড়েছো সমস্ত জিনিসগুলো ভুলে যাবে, আর আলটিমেটলি তোমরা এক্সাম থেকে পুরোপুরি দূরে চলে যাবে। আর আমি এইখানে যে ধরনের কোশ্চেনগুলো নিয়ে আসি, এই কোশ্চেনগুলো তোমরা যারা আগামী দিনে এনটিপিসি এক্সাম দিতে চলেছো, ইনফ্যাক্ট অনেকে গ্রুপ ডিরও এক্সাম দিতে চলেছো, প্রত্যেকের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো সেখানে ইম্পর্টেন্ট। এমন না যে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট হবে না, তুমি সেখানে গিয়ে দেখলে তুমি এই ধরনের কোশ্চেনগুলো ওখানেও আসে। ঠিক আছে, এনটিপিসিতে গ্রুপ ডিতে তোমাদের এই ধরনের কোশ্চেনগুলো আসে, তো এইগুলো তোমরা সেখানেও কিন্তু মানে ভুল করতে পারো। তো সেদিক থেকে এই একটা আমাদের এই মক টেস্ট তোমাদের বিশাল হারে হেল্প করতে পারে। ইনফ্যাক্ট তোমরা যারা ভালো মতো করে চাইছো যে এইরকম মক টেস্ট তোমরা একদিন অন্তর অন্তর করে প্র্যাকটিস করবে, তো সেদিক থেকে তোমরা আমাদের ম্যাথের সেকশনাল মক টেস্টও নিতে পারো, এবং যাদের রিজনিংয়ের সমস্যা হচ্ছে তারা রিজনিংয়ের সেকশনাল মক টেস্টও নিতে পারো। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।